সিলেটের পাহাড়ে শীত নেমেছে নিঃশব্দে। কুয়াশা এমন ঘন যে সূর্যের আলো যেন পথ হারিয়ে ফেলেছে। চা বাগানের গাছের ফাঁকে ফাঁকে শিশির জমে আছে কাচের পর্দার মতো, আর তার নিচে কিছু কিশোর আগুন পোহাচ্ছে টিনের মগ হাতে। হঠাৎ কোথাও এক পুরনো ট্রানজিস্টর রেডিও থেকে ভেসে এলো খবর, সিলেট অঞ্চলের পাহাড়ি এলাকায় ইউরেনিয়াম মজুদের নতুন প্রমাণ মিলেছে। সবাই থেমে গেল, আগুনের শিখা স্থির হয়ে রইল। এক বৃদ্ধ কৃষক, যার মুখে জীবনের ক্লান্তি আর চোখে জন্মগত গর্ব, ধীরে বললেন, এই পাহাড়ের মাটি যদি একদিন কথা বলতে পারত তাহলে আমরা সবাই লজ্জায় মাথা নিচু করতাম। তার এই কথার নিচে যেন কুয়াশার ভেতর লুকিয়ে থাকা ইতিহাস ফিসফিস করে উঠল। এই মাটি কেবল খনিজের নয়, এটি পরাধীনতার প্রতিচ্ছবি, যে মাটির ভেতর ঘুমিয়ে আছে স্বাধীনতার দ্বিতীয় গল্প। বাংলাদেশ স্বাধীন হওয়ার কয়েক বছর পরই খবরটি প্রথম শোনা যায়। সিলেট ও মৌলভীবাজারের পাহাড়ে তেজস্ক্রিয় শিলা পাওয়া গেছে। বিদেশি বিশেষজ্ঞরা বলেছিলেন এটি ইউরেনিয়াম হতে পারে। তখন দেশ যুদ্ধ পরবর্তী পুনর্গঠনে ব্যস্ত। তবু রাষ্ট্রপতি জিয়াউর রহমান খবরটি শুনে হেলিকপ্টারে করে সেখানে গিয়েছিলেন। পাহাড়ের পাথরে হাত রেখে বলেছিলেন, এই মাটির ভেতরে যা আছে তা একদিন আমাদের স্বাধীনতা আবার লিখবে। কিন্তু সেই স্বাধীনতার স্বপ্ন রাষ্ট্রীয় কাগজে বন্দী রইল। রাজনীতি বদলালো, শাসক বদলালো, কিন্তু সেই সম্ভাবনা আর আলো দেখল না। কারণ একটাই, ভয়। ভয় দিল্লির, ভয় আন্তর্জাতিক চাপের, আর ভয় সেই অদৃশ্য বন্ধুত্বের, যেটি আসলে শৃঙ্খল ছাড়া কিছু নয়। এভাবেই তেজস্ক্রিয় শিলা ঢাকা পড়ে গেল রাজনীতির মিথ্যা প্রতিশ্রুতির নিচে। ভারতের মেঘালয় রাজ্যেই রয়েছে দক্ষিণ এশিয়ার অন্যতম বৃহৎ ইউরেনিয়াম বেল্ট। সেই বেল্টের ভূতাত্ত্বিক গঠন ঠিক যেভাবে আছে সেভাবেই তা বিস্তৃত বাংলাদেশের সীমান্তের ভেতরে। জুড়ি, বড়লেখা, কুলাউড়া থেকে শুরু করে সিলেটের পাহাড়ি গিরিপথ পর্যন্ত। অর্থাৎ যেখানে ভারত খনন করছে সেখানে বাংলাদেশও খনন করতে পারত। কিন্তু দিল্লির বক্তব্য ছিল, বাংলাদেশ যদি ইউরেনিয়াম উত্তোলন শুরু করে সীমান্তের বাস্তুতন্ত্র ভেঙে পড়বে। এই অজুহাত ছিল এক দীর্ঘমেয়াদী রাজনৈতিক হিসাব। ভারত জানে, বাংলাদেশ যদি নিজের ইউরেনিয়াম ব্যবহার শুরু করে তবে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রকে আর বিদেশি ইউরেনিয়ামের উপর নির্ভর করতে হবে না। এর মানে জ্বালানি বাজারে ভারত তার নিয়ন্ত্রণ হারাবে আর বাংলাদেশের সামনে খুলে যাবে জ্বালানি স্বনির্ভরতার দরজা। এই সম্ভাবনাই দিল্লির সবচেয়ে বড় ভয়। তাই তারা তৈরি করল নিরাপত্তা আর পরিবেশ নামের এক অদৃশ্য দেয়াল, যে দেয়ালের আড়ালে আসলে লুকিয়ে আছে রাজনৈতিক আধিপত্যের মানচিত্র। বাংলাদেশের ইতিহাসে কিছু শব্দ আছে যেগুলো শোনার সঙ্গে সঙ্গে বুকের ভেতর কেমন একটা অদ্ভুত কম্পন জেগে ওঠে। মাটি, স্বাধীনতা, রক্ত, ভয়। সিলেটের পাহাড়ের নিচে লুকিয়ে থাকে ইউরেনিয়াম যেন এই চার শব্দেরই এক অদ্ভুত মিশ্রণ। এটি শুধু খনিজ নয়, এটি শক্তির প্রতীক, যা এক রাষ্ট্রের প্রকৃত স্বাধীনতাকে সংজ্ঞায়িত করতে পারে। কিন্তু সেই শক্তি আজ মাটির নিচে বন্দী। বন্দী শুধু মাটির স্তরে নয়, বন্দী রাজনৈতিক আপোষের ইতিহাসে, কূটনৈতিক চাপে এবং এক ভয়ঙ্কর অভ্যন্তরীণ মানসিক দাসত্বে। বাংলাদেশের স্বাধীনতার প্রথম দশকে রাষ্ট্রের যে আত্মবিশ্বাস ছিল তা পরবর্তী দশকগুলোতে ধীরে ধীরে ক্ষয়ে যায়। যুদ্ধ জয়ের পর দেশটি যখন পুনর্গঠনের পথে, তখন দেশীয় সম্পদ নিয়ে যে সাহসী চিন্তাগুলো জন্ম নিয়েছিল সেগুলো একে একে নিঃশেষ হয়ে যায় রাজনীতির কোলাহলে। সিলেটের ইউরেনিয়াম সম্ভাবনা তখনকার প্রশাসনিক রিপোর্টে উল্লেখ থাকলেও তা কখনো রাষ্ট্রীয় অগ্রাধিকারের তালিকায় জায়গা পায়নি। কেন পায়নি? উত্তরটি সহজ নয়। এটি শুধু অর্থনৈতিক প্রশ্ন নয়, এটি এক মানসিকতার প্রশ্ন। কারণ বাংলাদেশ নামক রাষ্ট্রটিকে দীর্ঘদিন এমনভাবে পরিচালিত করা হয়েছে যেন তার নীতি, তার সম্পদ, তার সম্ভাবনা সবই নির্ভর করে বড় প্রতিবেশীর অনুমতির ওপর। এই ধারণাই ছিল সবচেয়ে বড় ফাঁদ। যখন ভারত নিজের সীমান্তে মেঘালয়ের খাসিয়া পাহাড়ে ইউরেনিয়াম উত্তোলন শুরু করে, তখন কোনো পরিবেশ ঝুঁকির কথা বলা হয়নি। সেখানে আন্তর্জাতিক সংস্থাগুলোর অনুমোদনও দ্রুত মিলেছে এবং ভারতীয় মিডিয়ায় সেটিকে কৌশলগত জ্বালানি স্বাধীনতা বলে প্রচার করা হয়েছে। অথচ একই ভূতাত্ত্বিক কাঠামো বাংলাদেশের ভেতরে বিস্তৃত থাকার পরও এখানে সেই পদক্ষেপকে বিপজ্জনক, অপরিণামদর্শী, সীমান্ত ঝুঁকি সৃষ্টি করবে বলে প্রতিনিয়ত ভয় দেখানো হয়েছে। এই দ্বিমুখী বাস্তবতা আসলে আঞ্চলিক রাজনীতির এক নিঃশব্দ কৌশল। ভারত জানে, ইউরেনিয়াম মানে শুধু শক্তি নয়, প্রভাবও। যে দেশ ইউরেনিয়াম উত্তোলন করতে পারে সে দেশ নিজস্ব পারমাণবিক গবেষণার কাঠামো তৈরি করতে পারে। যে দেশ নিজস্ব গবেষণা কাঠামো তৈরি করতে পারে সে আর কাউকে ভরসা করে না। আর যে দেশ কাউকে ভরসা করে না তাকে নিয়ন্ত্রণ করাও অসম্ভব হয়ে পড়ে। এই নিয়ন্ত্রণ হারানোর ভয়ই দিল্লির সবচেয়ে বড় উদ্বেগ। কারণ বাংলাদেশ যদি তার ভূগর্ভস্থ সম্পদের উপর পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারে তবে এটি শুধু অর্থনীতির নয়, রাজনৈতিক প্রভাবেরও বিপর্যয় ঘটাবে। তখন বাংলাদেশের জ্বালানি আমদানি কমবে, ভারতের রপ্তানি কমবে,
আর তার চেয়েও বড় কথা, বাংলাদেশ আর ভালো প্রতিবেশীর সহায়তা নামের কূটনৈতিক ফাঁদে আটকে থাকবে না। বাংলাদেশের অতীত সরকারগুলো এই বিষয়টি ভালোভাবেই জানত। তারা জানত সিলেটের পাহাড়ে যা লুকিয়ে আছে তা শুধু অর্থনৈতিক সম্পদ নয়, এটি এক রাজনৈতিক শক্তি যা একদিন ভারতীয় আধিপত্যের মানচিত্রে ফাটল ধরাতে পারে। তাই কেউ সেই দরজা খোলার সাহস দেখায়নি, কেউ সরাসরি না বলেনি, আবার কেউ হ্যাঁ বলেও কাজ শুরু করেনি। সিদ্ধান্তহীনতার এই দীর্ঘ সময়ই ছিল সবচেয়ে কার্যকর অস্ত্র, কারণ যে রাষ্ট্র সিদ্ধান্ত নিতে ভয় পায় তাকে দখল করতে গুলি লাগে না, লাগে কেবল সময়। এই সময়ের মধ্যেই গড়ে উঠেছে এক নতুন ধরনের আধিপত্য। এটি সামরিক নয়, অর্থনৈতিকও নয়, এটি মানসিক আধিপত্য, যেখানে বাংলাদেশকে শেখানো হয়েছে তুমি একা পারবে না। এই বাক্যই ছিল দিল্লির সবচেয়ে সফল প্রচারণা। কারণ একবার যখন কোনো জাতি বিশ্বাস করে যে সে একা পারবে না, তখনই তার স্বাধীনতা অর্থহীন হয়ে যায়। ইউরেনিয়াম বাংলাদেশের জন্য পারমাণবিক শক্তির জ্বালানি হতে পারত, আবার রাজনৈতিক আত্মবিশ্বাসের প্রতীকও হতে পারত। আজ রূপপুরে যে ইউরেনিয়াম রাশিয়া থেকে আমদানি হয়, তার জন্য বছরে যে বিপুল অর্থ খরচ হয়, সেই অর্থ দিয়ে দেশের বিজ্ঞান গবেষণা তহবিলকে কয়েক গুণ বাড়ানো যেত। দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে পারমাণবিক প্রকৌশল বিভাগে নতুন গবেষণা কেন্দ্র তৈরি করা যেত। চট্টগ্রাম ও খুলনায় নতুন বিদ্যুৎ কেন্দ্র তৈরি করা যেত, যেগুলো বাইরের কোনো দেশের উপর নির্ভর করত না। কিন্তু সেই সম্ভাবনা চাপা পড়ে রইল, কখনো বৈদেশিক নীতির ভারসাম্য রক্ষা নামের যুক্তিতে, কখনো দিল্লি রেগে যাবে নামের অদৃশ্য চাপে। রাজনৈতিক দলগুলো ক্ষমতায় টিকে থাকার বিনিময়ে এই আত্মসমর্পণের চুক্তিকে গ্রহণ করেছে নিঃশব্দে। অথচ কেউ একবারও বুঝতে যায়নি স্বাধীন রাষ্ট্রের জন্য সবচেয়ে বড় ঝুঁকি হলো আত্মবিশ্বাস হারানো। এখন সময় বদলেছে, বিশ্ব জ্বালানি বাজারে ইউরেনিয়ামের দাম বাড়ছে, আন্তর্জাতিক শক্তিগুলো আফ্রিকা, মধ্য এশিয়া ও দক্ষিণ আমেরিকার খনি নিয়ে প্রতিযোগিতায় নেমেছে। এই প্রেক্ষাপটে বাংলাদেশের সিলেট অঞ্চল কেবল ভৌগোলিকভাবে নয়, কৌশলগতভাবেও অমূল্য হয়ে উঠেছে। কিন্তু এই মাটির নিচে থাকা সম্পদ যতদিন অচল থাকবে, ততদিন বাংলাদেশের স্বাধীনতা আংশিকই থাকবে। কারণ স্বাধীনতা কেবল রাজনৈতিক নয়, জ্বালানি ও অর্থনৈতিক স্বাধীনতাও তারই অঙ্গ। আজ যদি কেউ পাহাড়ের নিচে কান পেতে শোনে, হয়তো শুনবে মাটির গভীর থেকে এক মৃদু গর্জন। এটি কোনো ভূকম্পনের নয়, এটি এক জাতির নিঃশব্দ ক্রোধ, যে ক্রোধ প্রশ্ন করছে, তোমরা আমার ভেতরের আলোকে কতদিন অন্ধকারে রাখবে? বাংলাদেশের ভবিষ্যৎ এই প্রশ্নের উত্তরে নির্ভর করছে। যদি দেশ নিজের মাটির ভেতরের সম্পদে বিশ্বাস করতে শেখে, তবে তা হবে স্বাধীনতার দ্বিতীয় অধ্যায়। কিন্তু যদি এই ভয়, এই দাসত্ব, এই কূটনৈতিক শীতলতা অব্যাহত থাকে, তবে আমরা কেবল পতাকা ধরে রাখবো, কিন্তু সার্বভৌমত্ব হারাবো ধীরে ধীরে, মাটির নিচে অদৃশ্যভাবে। এই মাটি কেবল তেজস্ক্রিয় নয়, এটি প্রতীক, এক জাতির ঘুমন্ত শক্তির প্রতীক, যা একদিন জেগে উঠলে কেবল জ্বালানি নয়, ইতিহাসও বদলে দেবে। যে দেশের নেতৃত্ব ভয়কে রাজনীতির হাতিয়ার বানায়, সেই দেশে উন্নয়ন হয় না, শুধু নীরবতা বাড়ে। বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি বহু বছর ধরে সেই নীরবতার মধ্যে বন্দী। প্রতিবার ইউরেনিয়ামের প্রসঙ্গ উঠলেই কেউ না কেউ বলেছে এখন সময় না, দিল্লি রেগে যাবে। ফলে সম্ভাবনা থেকে ভয় বড় হয়ে উঠেছে। যখন ভারতের মেঘালয় খনি থেকে ইউরেনিয়াম ট্রাকে ভরে যাচ্ছে, তখন বাংলাদেশ শুধু দেখছে, তার নিজের মাটি থেকেও আলো বের হতে পারত। অর্থনীতিবিদরা বলেন, 1 কেজি ইউরেনিয়ামের শক্তি 1000 টন কয়লার সমান। এই খনিজ উত্তোলিত হলে বাংলাদেশের বিদ্যুৎ খাত পুরোপুরি বদলে যেত। কিন্তু ভারত কখনোই চায়নি ঢাকা সেই অবস্থায় পৌঁছাক, কারণ জ্বালানির মাধ্যমে নিয়ন্ত্রণ হারালে রাজনৈতিক প্রভাবও হারাবে। এজন্যই তারা ভয়কে টিকিয়ে রেখেছে কূটনৈতিক ভাষায়। আর বাংলাদেশের অনেক সরকার সেই ভয়কে রাষ্ট্রীয় নীতিতে রূপ দিয়েছে। বাংলাদেশের তরুণরা এখন অন্যরকম। তারা আর পুরনো ভয় বোঝে না, তারা তথ্য বোঝে। তাদের কাছে স্বাধীনতা মানে সিদ্ধান্ত নেওয়ার অধিকার। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এখন খনিজ মানচিত্র নিয়ে আলোচনা করে। সামাজিক যোগাযোগ মাধ্যমে তারা প্রশ্ন তোলে, যদি ভারত নিজের সীমান্তে ইউরেনিয়াম তোলে, তাহলে আমরা কেন পারবো না? তারা জানে ইউরেনিয়াম মানে শুধু জ্বালানি নয়, এটি প্রযুক্তি, বৈজ্ঞানিক জ্ঞান, আত্মবিশ্বাসের প্রতীক। তারা জানে নরওয়ে তার তেল দিয়ে বিশ্বে দাঁড়িয়েছে, কাজাখস্তান তার ইউরেনিয়াম দিয়ে শক্তি পেয়েছে, তাহলে বাংলাদেশ কেন পারে না? এই প্রজন্মের চোখে ভয় নেই, আছে হিসাব। তারা জানে বছরের রূপপুরে আমদানি হওয়া ইউরেনিয়ামের দাম দিয়ে দেশের অর্ধেক বিজ্ঞান বাজেট চলে যেতে পারে। তারা জানে নিজের সম্পদ মানে নিজের নিয়ন্ত্রণ। এই চিন্তাই ভারতের জন্য অস্বস্তির কারণ। কারণ একবার জনগণের মনে আত্মনির্ভরতার ভাবনা জন্ম নিলে কোনো কূটনৈতিক ভয় আর কাজ করে না। ত্রিপুরা, মেঘালয় ও আসামে বাড়ানো হচ্ছে সামরিক তৎপরতা। নতুন ড্রোন নজরদারি শুরু হয়েছে সিলেট সীমান্তে। অন্যদিকে ঢাকা চুপচাপ কিন্তু দৃঢ়ভাবে কাজ শুরু করেছে। নতুন ভূতাত্ত্বিক জরিপ, আন্তর্জাতিক পরামর্শ এবং বিজ্ঞানীদের পুনর্গঠন। এটি যেন এক অদৃশ্য প্রতিযোগিতা, যেখানে কারো হাতে অস্ত্র নেই, কিন্তু সবাই যুদ্ধ করছে তথ্য ও প্রযুক্তি দিয়ে। এই বৈঠকে এক উচ্চপদস্থ কর্মকর্তা শুধু বলেছিলেন, আমরা আর ভয় পাই না, এই মাটি আমাদের, এই সিদ্ধান্ত আমাদের। এই এক বাক্যই হয়তো ইতিহাসের মোড় ঘুরিয়ে দেবে। কারণ যে জাতি নিজের মাটির উপর দাঁড়াতে শিখে, তাকে আর কোনো সীমান্তের কাঁটাতার আটকে রাখতে পারে না।
ভোরের আলো ধীরে ধীরে সিলেটের কুয়াশা ভেদ করে উঠছে। পাহাড়ের চূড়ায় এক তরুণ ভূতাত্ত্বিক হাতে পাথরের নমুনা নিয়ে তাকিয়ে আছে পূর্ব আকাশের দিকে। তার চোখে ক্লান্তি নেই, আছে বিশ্বাস। দূরে এক বৃদ্ধ চা বিক্রেতা চুপচাপ বললেন, এই পাহাড় একদিন দেশটাকে আলোয় ভরিয়ে দেবে। আকাশে তখন সূর্যের প্রথম কিরণ মাটিতে পড়ছে। মনে হচ্ছে সেই কিরণ যেন মাটির ভেতরে লুকানো তেজস্ক্রিয়তার সঙ্গে মিশে এক নতুন শক্তি হয়ে উঠছে। বাংলাদেশ এখন সেই আলোর অপেক্ষায়, যখন কেউ আর বলবে না আমরা নির্ভরশীল, বরং গর্ব করে বলবে আমাদের আলো আমরা নিজেরাই তৈরি করি। সেই দিনই হবে প্রকৃত স্বাধীনতার সূর্যোদয়, যেদিন সিলেটের পাহাড় কেবল খনিজের প্রতীক হবে না, হবে এক জাতির আত্মমর্যাদার পুনর্জন্ম।